আয়াংশ অডিও ল্যাব, সাহিত্য দীর্ঘজীবী হোক। একটা পুরনো রাজমহল, একটা মেয়ে, আর হঠাৎ করেই সে নেই। তুমি যদি মনে করো এটা শুধু একটা ভূতের গল্প, তাহলে ভুল করছো। এটা একটা 1000 বছরের পুরনো অভিশাপের গল্প, যেটা আজও শেষ হয়নি। শোনো এই কথাগুলো। ওয়াদ্দিয়া রায় মান মর্দানা, এক শিলা গরম রাজ্যের রায় গজে কেশরী, অরুগাল্লুর মহারানী আমি গণপতি দেবের দুহিতা রুদ্রামাদেবী। রাধিকার তীরে সুশোভিত মহাদেবের অভীষ্ট মধ্যে দ্যুতিমান জহর, অমিত্রের আগমন ঘটবে হেথা লুণ্ঠন করতে গুপ্ত আকর। মধ্যমণির রশ্মিভিন্ন কেহই করতে পাবে না এই নিধির অধিকার। নিশ্ছিদ্র প্রহরার বলয় অতিক্রম করে সেই পারবে করতে এই কোষ উদ্ধার। শতত প্রহরায় রত অরুগাল্লুর রানী রুদ্রামা দেবীর শানিত তলোয়ার। এই কথাগুলো কোনো কবিতার বই থেকে না, এগুলো একটা সতর্কবার্তা, এবং যে সেই সতর্কবার্তা উপেক্ষা করেছিল সে আর ফেরেনি। কৃষ্ণার উপনদী কৃণ্যের রাসানির তীরে দাঁড়িয়ে আছে একটা বিশাল প্রাসাদ, কালো পাথরে কুদে বানানো, কাকাতিয়া রাজবংশের সেই পুরনো মহল। আর সেই মহলের ভারী কাঠের দরজার সামনে দাঁড়িয়ে রজত বসু এক মনে দেখছিল 11 শতকের কন্নড় ভাস্কর্য, মুগ্ধ হয়ে ডুবে গিয়ে। ঠিক তখনই কেউ একজন তার কাঁধে হাত রাখল। না, রজত প্রায় লাফ দিয়ে উঠল, গলদঘর্ম অবস্থা। ঘুরে দেখে সাজি হাসি মুখে দাঁড়িয়ে আছে। রজত একটু ধমকের সুরেই বলল, সাজি, এ কেমন ছেলেমানসি? তুমি এখানে এলে কিভাবে? আমি তো কাজে এসেছি এখানে। সাজি হাত তুলে থামিয়ে দিল। বিচ্ছেল রজত, এত হাইপার হয়েও না। হায়দ্রাবাদে কলেজ ট্রিপে এসেছিলাম। তুমি এত কাছে না এসে পারলাম কিভাবে? আর তুমি এত রুড বিহেভ করবে জানলে আসতামই না। সাজি মানে সঞ্জনা মাথুর, বিখ্যাত প্রত্নতাত্ত্বিক কৃষ্ণেন্দু মাথুরের একমাত্র মেয়ে আর রজতের প্রেমিকা 1.5 বছর ধরে। রজত দেখল সাজি অভিমানে চলে যাচ্ছে। রাগ ভুলে ছুটে গিয়ে পেছন থেকে তার কোমর জড়িয়ে ধরল, কাঁধে আলতো একটা চুমু দিয়ে বলল, ও ডার্লিং, রাগ করো না, তুমি আচমকাই কাঁধে হাত দিয়েছিলে তাই একটু বেশিই বলে ফেলেছি। সাজি কপট অভিমানে বলল, এত ভালোবাসো অথচ 3 দিনে একটা কলও রিটার্ন করনি? রজত দুকান ধরে সেই পুরনো স্টাইলে বলল, সরি মিস মাথুর, আর কখনো হবে না। সাজি উৎফুল্ল হয়ে বলল, তাহলে এখন আমাকে পুরো মহলটা ঘুরিয়ে দেখাও। রজত একটু নিমরাজিভাবেই সাজিকে নিয়ে ভেতরে ঢুকল, আর ঢুকতেই দুজনেই হাঁ। বিশাল হলঘর, সাদা মার্বেলের মেঝেতে ধুলোর পুরু আস্তরণ, চারপাশে মাকড়সার জাল, কিন্তু থামের গায়ে ব্যাসল্ট পাথরে কোণে বানানো ভাস্কর্য একটুও নষ্ট হয়নি, যেন সময় এখানে থমকে আছে। মোবাইলের টর্চ জ্বালাতেই দেখা গেল দুপাশে সারিবদ্ধ দক্ষিণী স্টাইলের কারুকার্য করা চেয়ার, গদিগুলো ধুলোয় ঢাকা। সাজি সেসব দেখতে দেখতে একেবারে হলঘরের শেষ প্রান্তে গিয়ে থামল। উঁচু বেদির ওপর একটা ধাতব সিংহাসন, সিংহ চিহ্নিত। সাজি নির্বিকারে মাকড়সার জাল সরিয়ে সেই সিংহাসনে বসে পড়ল। এক পা তুলে রানীর মতো বসে গম্ভীর গলায় বলল, হে প্রজা, মহারানীর সামনে অভিবাদন জানাতেও জানো না বেত্তমিজ? রজত তখন ঘরের এক কোণে পুরনো একটা তৈলচিত্রের ওপর থেকে ধুলো সরিয়ে মনোযোগ দিয়ে দেখছিল। সাজির গলার আওয়াজে মুখ ফিরিয়ে বলল, দেখো সাজি, আমি এখানে কাজে এসেছি, তুমি মহল ঘুরে দেখো, আমাকে কাজ করতে দাও। সাজি বিরক্ত হলেও আর কথা না বাড়িয়ে সিংহাসন থেকে নেমে মোবাইলের আলোতে চারপাশ দেখতে লাগল। সাজি সভাস্থল ছেড়ে ডান দিকের সরু পথ দিয়ে ভেতরে গেল, পাথরের সিঁড়ি ধরে ওপরে উঠল। আর উঠতেই অবাক, নিচটা এতটা নোংরা, অথচ এখানে ঝকঝকে পরিষ্কার, ধুলো নেই, ময়লা নেই। বড় ঝুলন্ত বারান্দায় সূর্যের আলো পড়ে চারদিক আলোকময়। সাজি এগোতেই একটা দমকা ঠান্ডা বাতাস, সারা গায়ে যেন কেউ হাত বুলিয়ে দিল। সাজি থমকে গেল, কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর কিছু একটা বদলে গেল।
সাজি মাথা তুলে চারপাশ দেখল, আর এমনভাবে বারান্দা পেরিয়ে সামনের ঘরে ঢুকল যেন এই মহল তার বহুদিনের চেনা। বড় ঘরের একদিকে একটা ধাতব সিংহাসন। সাজি সেখানে বসল, এক পায়ের উপর অন্য পা তুলল, পাশে রাখা ভারী লোহার দণ্ড মেঝেতে কয়েকবার ঠুকল, আর তারপর উচ্চস্বরে বলে উঠল, একাশিলা গ্রামা রাজ্যাদা ভাদি রায়া মানামর্দনা রায়া গজকেশ্বরী। ফাঁকা মহলে সেই গুরুগম্ভীর কণ্ঠ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। নিচে রজত শুনতে পেয়ে ছুটল। সিঁড়ি বেয়ে উঠতেই রজত থমকে গেল। চারদিকে মশাল জ্বলছে, ছাদে ঝাড়বাতি আলো দিচ্ছে, আর সামনে সিংহাসনে মাথা নত করে রাজদণ্ড হাতে বসে আছে সাজি। রজত নিজেকে সামলে বলল, সাজি, এই পুরনো মহলে মশাল ঝাড়লণ্ঠন জ্বালালে কি করে? চলো তোমায় হোটেলে পৌঁছে দিই। সাজি কোনো উত্তর করল না। রজত এগিয়ে হাত বাড়াতেই সাজি মুখ তুলল। দুটো চোখ রক্তাক্ত, জ্বলন্ত দৃষ্টি। রজত সব হয়ে পিছিয়ে গেল। সাজি সেই গম্ভীর স্বরে বলল, একাশিলা গ্রামা রাজ্যাদা ভাদি রায়া মানামর্ধনা রায়া গজকেশ্বরী। কন্নড় ভাষা সাজির মুখে। রজত কাপা গলায় বলল, কে তুমি? সাজি হাতের রাজদণ্ড মেঝেতে ঠুকল। ঢং ঢং শব্দ। ওয়াদ্দিয়া রায়া মানামর্দনা একাশিলা গ্রাম রাজ্যের রায়া গজকেশ্বরী অরুগাল্লুর মহারানী আমি গণপতিদেবের দুহিতা রুদ্রামা দেবী। রজতের মাথায় তখন একটাই চিন্তা। চিরকাল মুম্বাইতে বড় হওয়া সাজি হিন্দি, মারাঠি, ইংরেজি জানে, ভাঙা বাংলাও শিখেছে তার কাছ থেকে, কিন্তু কন্নড় কখনো না। তখনই তার মনে পড়ল, নিচে যে তৈলচিত্রটা সে দেখছিল সেটা কাকতিয়া বংশের একমাত্র নারী শাসক রুদ্রামা দেবীর, আর সেই ছবিতে তিনি ঠিক একইভাবে সিংহাসনে বসেছিলেন, হুবহু এই ভঙ্গিমায়। ঠিক সেই মুহূর্তে একটা দমকা বাতাস ঘরের মধ্যে হিল্লোল তুলল। সাজির এলো চুল মুখের উপর ছড়িয়ে পড়ল, আর তখনই একটা শব্দ। রজত ওপরে তাকাল। সাজির ঠিক ওপরে ঝাড়বাতির দড়ি ছিঁড়ে গেছে, আর সেটা দ্রুত নেমে আসছে নিচে। শাহ জি! রজত চিৎকার করল, আর অবাক করে দিয়ে সাজি চেয়ার থেকে তাড়াক করে লাফ দিয়ে সরে গেল। ঠিক এক মুহূর্ত পরেই ঝ্যানঝ্যানাট শব্দে কাঁচের ঝাড়বাতি মেঝেতে ভেঙে চুরমার। রজত দরজার দিকে এগোতেই সাজি সেই রোষকষিত চোখে তার দিকে তাকিয়ে কন্নড়ে বলল, কাকটিয়ার গুপ্তধন আত্মসাৎ করতে শিভকামী মহলে প্রবেশ করেছিস পামর। আমার অভিশাপ বলে ভয়ঙ্কর মৃত্যুদণ্ড লাভ হবে তোর। রজত কন্নড় শিখেছিল এখানে আসার আগেই, প্রফেসর মাথুরের নির্দেশে, তাই কথাগুলো বুঝল, আর বুঝেই প্রায় দৌড়ে পালাতে গেল। ঠিক তখনই মাথার পেছনে ঢং, ভারী একটা পিতলের ঘণ্টা। রজত মুখ থুবড়ে পড়ল। মাথার পেছনে হাত দিতেই চটচটের রক্ত, তাজা লাল রক্তের ধারা গড়িয়ে সাদা শার্ট ভিজিয়ে দিচ্ছে। পেছনে ভারী পায়ের শব্দ। রজত কোনো রকমে উঠে দাঁড়াল, কাঁপা হাত বাড়িয়ে বলল, সাজি, আমার সাজি, এটা কি করছো তুমি? আমি তোমার বাবার হয়ে কাজে এসেছি, আর তুমি? সাজি একটা কাঠের টুলে বাম পা তুলে কোমরে হাত দিয়ে তাকালো রজতের দিকে। সেই চোখে নীলচে তারা, কিন্তু এই চোখ সাজির না। রজত আমতা করে বলল, তুমি আমার সাজি না, তুমি কে? অন্ধকারে সাজি ভয়ঙ্কর অট্টহাসি দিল। ফাঁকা মহল কেঁপে উঠল। হাসি থামলে বলল, গবেষণার মিথ্যে মুখোশের আড়ালে তুই এসেছিস এই স্থানে, আমার পূর্বপুরুষদিগের লুক্কায়িত গুপ্তধনের সূত্র সন্ধানে। প্রতাপ রুদ্রের আত্মজয়ী কেবল করতে পারবে এই সম্পদ উদ্ধার। আমার প্রকৌশলের রহস্য ভেদ করে পাবে কাকটিয়াদের হীরক ভাণ্ডার। রজতের মুখ পাংশু, চুরি ধরা পড়া মানুষের মতো নির্বাক। ধীরে বলল, তুমি যদি সাজি না হও, তাহলে তুমি কে? ওয়াদ্দিয়া রায় মানমর্দনা একশিলা গরম রাজ্যের রায় গজকেশরী, অরুগাল্লুর মহারানী আমি, গণপতি দেবের দহিতা রুদ্রামা দেবী। রজত পালাতে গেল। সাজিল হাতের লৌহদণ্ড ঘাড়ে এসে পড়ল সজোরে। রজত ছিটকে গিয়ে খোলা বারান্দার কাছে উপুড় হয়ে পড়ল। মুখের কষ বেয়ে রক্ত, মাথা তোলার শক্তি নেই, চোখের সামনে সব ঝাপসা।
ঝাপসা দৃষ্টিতে দেখল কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। তাকে মেঝে থেকে টেনে তুলল, নিয়ে গেল ধসে যাওয়া বারান্দার কিনারে। বাইরে আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বৃষ্টি আসবে। কৃন্নেসানির হালকা সবুজ জলে কাকটিয়া প্রাসাদের ছায়া কাঁপছে। আর তারপর ধাক্কা, তারপর ছাপাত। স্থানীয় লোকজন ছুটে এলো নদীর কাছে, কেউ কেউ জলে ঝাঁপ দিল, কিন্তু রজতের লাশ আর পাওয়া গেল না। দুদিন পর মিস্টার মাথুরের টিম হায়দ্রাবাদে ফিরে বারবার রজতকে ফোন করল, পেল না। তখন মিস্টার মাথুরকে ফোন লাগাল। মুম্বাইয়ের বরিভালির বাংলোর দোতলার স্টাডি রুমে টেবিলে একটা পুরনো নকশার কাগজের উপর মুখ থুবড়ে পড়ে আছে মিস্টার মাথুরের গুলিবিদ্ধ মাথা। রক্তের ধারা গড়িয়ে পৌঁছেছে পাশে বাজতে থাকা মোবাইলটার দিকে। পরদিন সকালে কাজের লোক শ্যাম চা নিয়ে ঢুকে যা দেখল, তার হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেল। চিৎকার করতে করতে বাইরে ছুটল। পুলিশ এলো। জিজ্ঞাসাবাদে সাজির কথা উঠল। বহু খোঁজাখুঁজি, কিন্তু সাজির কোনো সন্ধান মিলল না। হায়দ্রাবাদের কলেজ এক্সকারশন থেকে কটা দিন থেকে যাবে বলে বেরিয়েছিল, তারপর থেকে নিখোঁজ। মিস্টার মাথুরের মৃত্যুরও কোনো কুলোকিনারা মিলল না। মুম্বাই পুলিশ কেসটা ঢিমে তালে চালাতে চালাতে একসময় বন্ধ করে দিল। আর ওরুগাল্লুর সেই রুদ্রামা দেবীর মহল, সেখান থেকে একজন মানুষ নদীতে পড়ে নিরুদ্দেশ হওয়ার পর দিনের বেলাতেও কেউ আর সে রাস্তায় যেত না। কাকটিয়া মহল ভুতুড়ে মহলের তকমা পেয়ে পরিত্যক্ত হয়ে গেল। এবার একটু পেছনে যাই। এই কাকটিয়া বংশ কারা ছিল এরা? ওরুগাল্লু মানে আজকের ওয়ারাঙ্গল, তেলেঙ্গানায়, হায়দ্রাবাদ থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে। দশম-একাদশ শতকে এরা মাথা তুলতে শুরু করে, প্রথমে রাষ্ট্রকূটদের অধীনে, পরে চালুক্যদের অধীনে। কিন্তু ১১৬৩-র পর তারা নিজেরাই স্বাধীন সার্বভৌম শক্তি হয়ে দাঁড়ায়। দ্বাদশ-ত্রয়োদশ শতকে ভারতের দক্ষিণ উপদ্বীপের অন্যতম প্রধান শক্তি। কিন্তু এই উত্থানের আগে একটা ভয়ঙ্কর রাত ছিল। রাষ্ট্রকূটরা কাকটিয়াপুরম আক্রমণ করল। রাজা গুন্ডা চতুর্থ পরাস্ত হলেন। সম্পদ লুটের জন্য প্রাসাদে হামলা। তখন রাজকুমার বেটা রাজু নাবালক। তার ফুপি কামায়িনী সেই রাতেই নাবালক রাজকুমার, তার মা আঞ্জলি আম্মা আর মূল্যবান হীরক সম্ভার নিয়ে অন্ধকারে কাকটিয়াপুরম ছেড়ে পালালেন। গন্তব্য কৃন্নেসানি আর কৃষ্ণার সঙ্গমস্থল। কিন্তু রাষ্ট্রকূট সৈন্য তাড়া করল। বেশিরভাগ অনুচর নিহত হল। ৩ জন কোনো মতে একটা পাথুরে এলাকায় আশ্রয় নিলেন। তারপর রাষ্ট্রকূট সেনাপতি তিরুমালস্বামী এসে গেল সেখানে। আঞ্জলি আম্মাকে শর্ত দেওয়া হল, ছেলেকে আর হীরক সম্ভার দিয়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে। এমনকি রাষ্ট্রকূট রাজ তোমাকে রানী করবেন। আঞ্জলি আম্মা চারপাশ দেখলেন, বুঝলেন এরা ছাড়বে না, পুত্রের জীবন বিপন্ন। আর ঠিক তখনই নাবালক রাজু ভুল করল। মাকে সৈন্যবেষ্টিত দেখে ভয়ে চিৎকার করে উঠল। সৈন্যরা তাকে দেখে ফেলল। কামায়নী রাজুকে বুকে জড়িয়ে গুহার দিকে দৌড়াল। দৌড়াতে দৌড়াতে গুহার ধারে পৌঁছানোর ঠিক আগে একটা তীর এসে বিঁধল তার পিঠে। আহত কামায়নী অঞ্জলি আম্মার কোলে রাজুকে তুলে দিয়ে বলল, চালুক্যরাজ, বেটা রাজুর করো যথাযথ রক্ষণাবেক্ষণ। তোমার হাতেই অত্যুজ্জ্বল রতনদয় করিলাম অর্পণ। একদিন রাষ্ট্রকূটদের পতনের সাথে শেষ হবে নৈরাজ্য। ওরুগাল্লুর বুকে বেটা রাজুর রাজদণ্ড হাত গড়ে তুলবে কাকতিয়া সাম্রাজ্য। অঞ্জলি আম্মা ছেলেকে নিয়ে গুহায় ঢুকলেন, আর কামায়নী তীরবিদ্ধ অবস্থায় ঝোপ থেকে তরবারি বের করে একা রুখে দাঁড়াল রাষ্ট্রকূট সেনাদলের সামনে। একজন নারী, আহত আর একা, তবু একের পর আর সৈন্য কাটছে। সেনাপতি বীরবর্মা বুঝল সামনে থেকে এই নারীকে হারানো অসম্ভব, তাই পেছন থেকে একটা তরবারি ঢুকিয়ে দিল তার পিঠে। কামায়নী তারপরেও বসে রইল সেই পাথরে। রক্তাক্ত তরবারি হাতে বীরবর্মার দিকে তাকিয়ে মাটিতে থুতু ফেবে বলল, সম্ভুক যুদ্ধে যখন এক নারীর নিকট হলে পরাজিত, রণকৌশল ভুলে পেছন থেকে অস্ত্রের আঘাতে তাকে করলে আহত। তারপর শেষ শক্তিতে উঠে দাঁড়িয়ে গুহার পাদদেশ থেকে একটা পাথর কুড়িয়ে ওপরে ছুড়ল। সেটা গুহার মুখের উপর ঝুলন্ত একটা বড় পাথরে লাগল। ঘড়ঘড় শব্দ করে একসাথে অনেকগুলো বিশাল পাথর নেমে এলো। গুহার দ্বার বন্ধ হয়ে গেল,
আর সেই পাথরের নিচে চাপা পড়ে গেল কামায়নী, বীরবর্মা আর বাকি সব রাষ্ট্রকূট সৈন্য একসাথে। এরপরের ইতিহাস বেশি পাওয়া যায় না, তবে যতটুকু জানা গেছে কাকতিয়াদের সেই বিশাল হীরক সম্ভারের বেশিরভাগই কৃষ্ণা নদীর তলদেশে কোনো গোপন পথে হারিয়ে গেছে। বেশ কিছু বছর পর ব্যাটা রাজু নিজ বাহুবলে রাষ্ট্রকূটদের তাড়িয়ে কুরাভিতে কাকতিয়া সাম্রাজ্য গড়লেন। কিন্তু সেই ধনভাণ্ডারের রহস্য শুধু তিনিই জানতেন। তার মৃত্যুর পর সেই রহস্য অধরাই রয়ে গেল। পরবর্তীকালে গণপতিদেবের ঘরে এক কন্যা জন্মাল। পুত্রহীন গণপতিদেব তাকে রুদ্রদেবী নাম দিয়ে রাজপুত্র সাজিয়ে কুরাভির শাসন চালাতে লাগলেন। এই রাজকুমারী স্নানের সময় পুরুষদের এলাকায় না গিয়ে মহলের ব্যক্তিগত একটা কূপে যেতেন, যাতে কেউ জানতে না পারে। একদিন সেই কূপে ডুব দিতেই একটা গোপন সুড়ঙ্গ পথ। ডুবসাঁতরে অন্ধকার পথ পেরিয়ে সুড়ঙ্গের শেষ প্রান্তে পৌঁছলেন একটা গোপন গুহা। কৃষ্ণার স্রোতের আওয়াজ, গলা অবধি জল পেরিয়ে একটা পাথরে বসতেই ডান দিক থেকে একটা নীলচে আলোর দ্যুতি। গুহাটা ভূপৃষ্ঠ থেকে অনেকটা নিচে, গ্র্যানাইট পাথরের দেওয়াল। কৃষ্ণার নীল জল ভেতরে ঢুকে একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে। কিন্তু এই ভূগর্ভে আলো আসছে কোথা থেকে? রুদ্রমা দেবী একটা গুহা পেরিয়ে সামনে গেলেন আর ঢুকলেন আরেকটা বিশাল গুহায়। তারপর যা দেখলেন সেটা দেখার জন্য পৃথিবীর যে কোনো মানুষ সারা জীবন অপেক্ষা করতে পারে। গুহার স্যাঁতসেঁতে দেওয়ালে অসংখ্য হীরক গেথে আছে পাথরের ভাঁজে ভাঁজে, আর সেই হীরকগুলো থেকে আলো বিচ্ছুরিত হয়ে সমগ্র গুহাটা নীলচে আভায় ঝলমল করছে। এই তেলেঙ্গানার বুকে যে গুপ্ত হীরকখনির গল্প যুগ যুগ ধরে শোনা যেত, এই সেই খনি, কৃষ্ণা নদীর তলদেশে, লোকচক্ষুর সম্পূর্ণ আড়ালে। রুদ্রমাদেবী গুহার দেওয়ালে একটা পাথর দিয়ে ঘা মেরে একখণ্ড হরিদ্রা হীরকখণ্ড ভেঙে নিলেন। চারপাশটা ভালো করে দেখলেন আর মনে মনে বললেন, এতদিন ধরে এই সম্পদ অক্ষত ছিল, কারণ কেউ জানতই না এটার কথা। রাজমহলে ফিরে পুরুষের পোশাক পরে কুলদেবতার পুজো সেরে সোজা বাবার কাছে গেলেন। একান্তে সেই স্বচ্ছ হরিদ্রাবর্ণ পাথরখণ্ডটা বাবার হাতে তুলে দিলেন। প্রদীপের আলোয় সেই পাথরের ঔজ্জ্বল্য দেখে গণপতিদেব একদম চুপ হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, এ তো পৃথিবীর অন্যতম দুর্লভ হরিদ্রা হীরকখণ্ড। এমন হীরক ভারতবর্ষ তো দূরস্থ, সুদূর অন্ধকারাচ্ছন্ন মহাদেশেও পাওয়া যায় না। তুমি এটা কোথায় পেলে? রুদ্রমাদেবী বললেন, পিতা, শিবকামী মহলের উত্তর পূর্বে আমার স্নানক্ষেত্রের কূপের নিচে একটা সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ পথেই একটা গোপন গুহা, সেখান থেকেই এনেছি। গণপতিদেবের মুখের উত্তেজনাটা মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। রুদ্রমাদেবী জিজ্ঞেস করলেন, কি হল পিতা, আপনি প্রীত হননি? গণপতিদেব চিন্তিত মুখে বললেন, বাল্যকাল থেকেই কৃষ্ণার গর্ভে চোরা হীরকখনির গল্প শুনে আসছি, কিন্তু এই খবর যদি বাইরে বেরিয়ে যায়, চোল, চালুক্য, রাষ্ট্রকূট সবাই ঝাঁপিয়ে পড়বে। তখন অরুগ্গালুর নিরাপত্তা রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। রুদ্রমাদেবী, তবে উপায়? গণপতিদেব, আপাতত গোপন রাখো, আর এই হীরকটা তোমার রাজমুকুটের মধ্যভাগে বসানো হোক। আজ যদি কোথাও অশ্বারোহী রুদ্রমাদেবীর কোনো চিত্র বা মূর্তি দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। রাজমুকুটের ঠিক মাঝখানে একটা বড় হীরক বসানো আছে, সেটাই সেই হীরক। এবার গল্পটা একটু ঘুরে যায়। ক্যামেরার সামনে বসে আছে রাজ, আর তার সামনে বসে আছেন শুভেন্দু মাথুর, চোখে কালো ফ্রেমের চশমা, সামনে টেবিলে রজনীগন্ধার মালায় সাজানো রজত বসুর বাঁধানো ছবি। শুভেন্দু চশমাটা খুলে চোখ মুছলেন। রাজ একটু উদ্বস্ত হয়ে জিজ্ঞেস করল, কন্নড় রাজবংশের ইতিহাসের সাথে আমার দাদা রজত বসু বা সঞ্জনা মাথুরের হারিয়ে যাওয়ার কি সম্পর্ক? শুভেন্দু কিছুক্ষণ চুপ থেকে বললেন, বংশের কলঙ্ক তো আর ঢাক পিটিয়ে জাহির করা যায় না, তবুও তোমার জন্য এত বছর পর আবার সেই অধ্যায়ে ফিরতে হচ্ছে। আমি জানতাম পাপ কখনো চাপা থাকে না। রাজ বলল, আপনি এভাবে বলবেন না স্যার, আপনার জায়গায় অন্য কেউ হলে গেট থেকেই বের করে দিত। আমাদের বাবা বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ছিলেন, বেশিরভাগ সময় গুহা, ধ্বংসস্তূপ, মিউজিয়াম নিয়েই থাকতেন। সেবার পদ্মনাভ মন্দিরের ভল্ট খুলতে গিয়ে বাবার মৃত্যু হওয়ার পর থেকে মা একাই আমাদের মানুষ করেছে। মা কোনোদিন চাননি আমরা প্রত্নতত্ত্বের ধারে কাছে যাই, কিন্তু দেখুন ভাগ্য, দাদা আর আমি দুজনেই বাবার জায়গায় ফিরে এলাম। আর দাদার এভাবে হারিয়ে যাওয়া মা এক্কেবারে মেনে নিতে পারছে না। পুলিশ, প্রশাসন, সাংবাদিক সবাই ব্যর্থ, তাই আমি নিজেই দাদাকে খুঁজে বের করব বলে মাকে কথা দিয়ে এসেছি। শুভেন্দু বললেন, তোমাকে এই ইতিহাস বলার পেছনে একটা বিশেষ কারণ আছে।
সেটা না জানলে পুরো ব্যাপারটা একটা জটিল ধাঁধাই থেকে যাবে। রাজ: আচ্ছা স্যার, দাদার মোবাইলে শেষবারের মেসেজে সাজি বলে একজনের নাম দেখেছিলাম। শুভেন্দু: সঞ্জনা মাথুরকেই আমরা আদর করে সাজি বলে ডাকতাম। ও মাই গড, তাহলে কি দুজনে একসাথেই বিপদে পড়েছিল? সঞ্জনা ভীষণ মেধাবী মেয়ে ছিল, সাইকোলজিতে মাস্টার্স করছিল, সেবার কলেজ থেকে হায়দ্রাবাদে গিয়েছিল, তারপর থেকেই আর কোনো খোঁজ নেই। রাজ: তাহলে দাদার সাথে সাজির কোনো যোগসূত্র ছিল না বলছেন? নিশ্চিত করে বলতে পারছি না, তবে রাজ, একটা অপ্রিয় সত্য তোমাকে জানাতেই হবে। বলুন স্যার, কুণ্ঠিত হবেন না। শুভেন্দু একটু থামলেন, তারপর সরাসরি বললেন, কৃষ্ণেন্দুবাবু কোনো কালেই প্রত্নতাত্ত্বিক ছিলেন না। রাজ বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল। শুভেন্দু বললেন, কৃষ্ণেন্দু ছোট থেকেই বৈষয়িক ব্যাপারে ভীষণ চালাক ছিল। সেবার আমি দিল্লি থেকে ফিরে নতুন প্রজেক্ট রিপোর্ট নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ কৃষ্ণেন্দু এসে হাজির। আমি বললাম, পড়াশোনায় তোমার মাথা ভালো ছিল, হঠাৎ সব ছেড়ে ওবেরয়দের বিজনেসে ঢুকলে কেন? সে আমার কথার ধার না দিয়েই বলল, দাদা, আমি গত সপ্তাহে বিয়ে করেছি, আজ রেণুকা আর সাজিকে নিয়ে আসব তোমার সাথে আলাপ করাতে। বলেই হুট করে বেরিয়ে গেল। বিকেলে বাড়ির সামনে এসে থামল সাদা রঙের টয়োটা। দোতলা থেকে দেখে শুভেন্দু চমকে গেলেন। তার মতো ছাপ্পোষা মানুষের বাড়িতে এত দামি গাড়ি! নিচে নামতেই দেখলেন স্যুট বুট পরে বড়লোকি চালে কৃষ্ণেন্দু নামছে, সাথে দামি শাড়ি পরা সুন্দরী যুবতী আর গোলাপি ফ্রক পরা ছোট্ট সাজি। আলাপের পর জানা গেল ওবেরয় ইন্ডাস্ট্রির একমাত্র মালিকনি রেণুকা ওবেরয়কে বিয়ে করে কৃষ্ণেন্দু একই সাথে রাজ্য আর রাজকন্যা দুটোই পেয়েছে। চাকরি ছাড়ার কারণটা তখন পরিষ্কার হল। আর সাজি ছিল রেণুকার আগের পক্ষের সন্তান। কৃষ্ণেন্দু তাকে আইনত দত্তক নিয়েছিল। রাজ মাথা চুলকে বলল, সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে স্যার। ওবেরয়দের বিজনেস ছেড়ে কৃষ্ণেন্দুবাবু হঠাৎ প্রত্নতাত্ত্বিক হলেন কিভাবে? আর দাদা এসব কিছুই টের পেল না? এবার যা বললেন, বোমা বিস্ফোরণ হলেও হয়তো রাজ এতটা চমকাত না। রজত সব জেনে শুনেই কৃষ্ণেন্দুবাবুর সাথে কাকটিয়া প্রজেক্টের কাজ নিয়েছিল। এবার একটু থামি, কারণ এই গল্পটা বুঝতে হলে কাকটিয়াদের আরেকটু ভেতরে যেতে হবে। রুদ্রামা দেবীর আমলে কাকটিয়া সাম্রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়েছিল। 1259 সালে জুটিগা শিলালিপি অনুযায়ী তিনি রুদ্রদেব নামে সিংহাসনে বসেন। পুরুষতান্ত্রিক সমাজে একজন নারীর শাসন মেনে নেবে না জেনেই গণপতি দেব এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হল, আর্থিকভাবে ডুবতে থাকা সাম্রাজ্যকে রুদ্রামা দেবী কোন জাদুর বলে শক্তিশালী করলেন? উত্তর তো তুমি এখন জানো, সেই ভোপন হীরক খনি। গোলকোন্ডার খনি তখনও আবিষ্কৃত হয়নি, কিন্তু রুদ্রামা দেবীর কাছে ছিল এমন একটা সম্পদ যা পৃথিবীর অন্য কারও কাছে ছিল না। সেই সম্পদ দিয়েই তিনি প্রতিপক্ষ নেল্লোরের বিরুদ্ধে সফল অভিযান চালালেন, জয়ী হলেন, আর বিজয়ের পর গণপতিদেব তার মুকুটে সেই হরিদ্রা হীরকটি স্থাপন করে তাকে পট্টধৃতি মানে রানীর সম্মান দিলেন। কিন্তু যখন রুদ্রামা দেবীর প্রতিপক্ষ মুরারিদেব ওরুগল্লু আক্রমণে উদ্যত হলেন, ঠিক তখনই আঘাতটা এলো ভেতর থেকে। রুদ্রামা দেবীর দুই সৎ ভাই প্রতাপচরিত্র আর হরিহরদেব গোপনে মুরারিদেবকে সাহায্য করল। চুক্তি ছিল, মুরারিদেব সিংহাসন নেবে আর দুই ভাই নেবে গোপন সম্পদের দখল। মুরারিদেব হামলা করল। রুদ্রামা দেবীর সেনাপতিরা বীরত্বের সাথে লড়াই করতে লাগলেন, আর সেই ফাঁকে দুই ভাই অন্দরমহলের কূপের চারপাশে হন্যে হয়ে সম্পদ খুঁজতে লাগল। হরিহরদেব কূপের স্বচ্ছ জলে সুড়ঙ্গ দেখে কৌতূহলবশত ভেতরে নামল। অনেকক্ষণ হয়ে গেল, হরিহর ফিরছে না। বাধ্য হয়ে প্রতাপচরিত্র জলে ঝাঁপ দিল। সুড়ঙ্গ পেরিয়ে গুহা মুখে এসে মাথা তুলতেই দেখল আলো আসছে অগ্নিকোণ থেকে। এগিয়ে গেল, আর তারপর যা দেখল থমকে গেল। হরিহরদেবকে একটা বিকট সাপ পুরো শরীর দিয়ে পেঁচিয়ে ধরেছে। কালো শরীরে হলদেটে ছাপ। সাপের দেহের ভারে মরমর করে হাড় ভাঙছে হরিহরের, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ নেই, নিথর। প্রতাপচরিত্র জ্ঞানশূন্য হয়ে তরোয়াল তুলে সাপের গায়ে বসাল। সাপ হরিহরকে ছেড়ে দিল। হরিহরের দেহ পাথরে পড়ে গেল। চারদিকে অসংখ্য হীরকের ঝলমলে আভা, কিন্তু সেসব দেখার মানসিক অবস্থা তখন আর প্রতাপের নেই। সে শুধু পালাতে চায়, দৌড় লাগাল, কিন্তু ঠিক তখনই সাপের লেজের এক ঝাটকায় পড়ে গেল। উঠতে যাবে, দুপাশ থেকে আরও দুটো সাপ, একের পর এক ছোবল। শেষবার উঠে দাঁড়িয়ে তরোয়াল দিয়ে সাপ দুটোর মাথা কাটল, তারপর ছুটল বের হওয়ার জন্য। কিন্তু আহত ভয়ার্ত প্রতাপ ভুল পথে গেল। যে সুড়ঙ্গে এসেছিল সেটা না, চলে গেল ডান দিকে,
যেখানে কূপ আর কৃষ্ণা নদীর স্রোত মিলে একটা ঝর্ণার মতো বেরোচ্ছে। শ্যাওলায় ঢাকা পাথরে পা পিছলে পড়ে গেল কৃষ্ণার ভেতরের স্রোতে। হাত পা ছুটল, কিন্তু টানটা বেশি, শেষ রক্ষা হল না। এদিকে বাইরে যুদ্ধের মোড় ঘুরে গেল। মন্ত্রী গন্নায়ার বীরত্বে শিবকামী দুর্গ মুরারিদেবের অবরোধ মুক্ত করলেন। মুরারিদেবকে বন্দী করে প্রাসাদে আনা হল। বন্দী মুরারিদেবের মুখে বিদ্রুপের হাসি। গন্নায়ার বুঝলেন কিছু একটা ভুল হয়েছে। তখনই দুধ হাঁপাতে হাঁপাতে খবর দিল, মন্ত্রীবর, মহারানী রুদ্রমাদেবী মোগলিপত্তনমের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে মুরারিদেবের সৈন্য আকস্মাকি আক্রমণ করে বসেছে। গন্নায়ার রাগে বন্দী মুরারিদেবের প্রতিরূপের মাথা কেটে দ্রুত সৈন্য নিয়ে রওনা দিলেন। হাতির পিঠে চেপে বীর বিক্রমে যুদ্ধ করে মহারানী রুদ্রমাদেবী মুরারিদেবের মাথা নামালেন। বিজয়ের পর তিনি তার সঙ্গী সেনাপতিদের নিজ রাজ্যের সেরা হীরকখচিত উষ্ণিস উপহার দিলেন, আর গন্নায়ারের পুত্রের সাথে ইন্দুলুরি সোমার বিয়ে দিয়ে তাকে বিশেষ সম্মান জানালেন। কিন্তু এই গুপ্তধনের খবর যদি শুধু তেলেঙ্গানাতেই সীমাবদ্ধ থাকত, তাহলে ভারতের ইতিহাস হয়তো একটু অন্যরকম হতো। রুদ্রমাদেবীর কোনো নিজের সন্তান ছিল না, দুই দত্তক কন্যা, মুমদাম্বা আর রুয়াম্মা। আর মুমদাম্বা আর মহাদেবের পুত্র প্রতাপরুদ্রকে তিনি উত্তরাধিকারী মনোনীত করে গেলেন। প্রতাপরুদ্রের রাজত্বকালে দিল্লিতে খলজি সুলতানদের উত্থান হল। আলাউদ্দিন খলজি গুজরাটের সুন্দরী রানী কমলা দেবীকে হারেমে তুলে আনলেন। রাজা কর্ণদেব তখন তার কন্যা দেবলা দেবীকে নিয়ে প্রতাপরুদ্রের কাছে আশ্রয় নিলেন। আর এখানেই সব ঝামেলার শুরু। আলাউদ্দিন খলজি তার দুই সেনাপতি মালিক জুনা আর মালিক ঝাজ্জুকে পাঠালেন ওরুগাল্লু আক্রমণ করতে। প্রতাপরুদ্রের রুদ্র রোষে সেই আক্রমণ ধুলোয় মিশে গেল। মালিক জুনা নিহত হলেন। মালিক ঝাজ্জু গুরুতর আহত হয়ে পরে সেনাবাহিনী থেকেই অপসারিত হলেন। কিন্তু ১৩০৮ সালে এবার পাঠালেন তার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতিকে, মালিক কাফুর। ১৩০৮ সাল দিল্লির সুলতান আলাউদ্দিন খলজির আদেশে দক্ষিণে নামল এক নাম, মালিক কাফুর। তার লক্ষ্য শুধু রাজ্য দখল নয়, আরও গভীর কিছু, আরও মূল্যবান কিছু। কারণ দিল্লির গুপ্তচররা খবর এনে দিয়েছিল, ওরুগাল্লুর মাটির নিচে এমন এক হীরক ভাণ্ডার আছে, যার একটিমাত্র রত্ন দিয়েই ১০টা রাজ্য কেনা যায়। মালিক কাফুর বিশাল সেনাবাহিনী নিয়ে কাকতিয়া সাম্রাজ্যের দিকে এগিয়ে চলল। পথে পথে গ্রাম জ্বলল, মন্দির ভাঙল, রক্তে লাল হল জনপদ। প্রতাপরুদ্র জানতেন, এ যুদ্ধ শুধু সিংহাসনের নয়, এ যুদ্ধ পূর্বপুরুষদের গোপন প্রতিজ্ঞা রক্ষার। ওরুগাল্লুর দুর্গ অবরুদ্ধ হল। দিনের পর দিন যুদ্ধ চলল। অবশেষে শত্রুপক্ষ প্রবেশ করল রাজমহলের প্রাচীরের ভিতরে। কিন্তু তারা যা খুঁজছিল তা পেল না। কূপ আছে, সুড়ঙ্গ আছে, গোপন পথও আছে, কিন্তু পথের শেষে শুধু অন্ধকার আর মৃত্যুর গন্ধ। কথিত আছে, মালিক কাফুর নিজের হাতে তার সেরা কয়েকজন সৈন্যকে পাঠিয়েছিল সেই সুড়ঙ্গে। তারা আর ফেরেনি। দ্বিতীয় দল গেল, তাদের শুধু চিৎকার শোনা গিয়েছিল। তৃতীয় দল ফিরে এসেছিল, কিন্তু মানুষ হিসাবে নয়। তাদের চোখ সাদা, শরীর কাঁপছে, মুখে একটাই কথা, নীল আলো, নীল আলো। রানী এখনো পাহারা দিচ্ছে। পরের দিনই মালিক কাফুর যুদ্ধবিরতি চাইল। সোনা, রূপো, কর, হাতি, ঘোড়া নিয়ে দিল্লি ফিরে গেল। কিন্তু হীরক ভাণ্ডার? না, সেটা কেউ পেল না। শতাব্দী কেটে গেল, রাজবংশ হারাল, দুর্গ ভাঙল, নদীর পথ বদলাল, কিন্তু কাহিনী বেঁচে রইল। রুদ্রমাদেবীর মুকুটের মধ্যমণি সেই হরিদ্রা হীরক, আর কৃষ্ণার তলদেশের গুপ্তখনি। যে খুঁজবে সে মরবে। এবার ফিরি বর্তমানে। রাজ বসে আছে শুভেন্দু মাথুরের সামনে। ঘরে অদ্ভুত নীরবতা। শুভেন্দু ধীরে বললেন,
কৃষ্ণেন্দু মাথুর এই ইতিহাস জানত, বহু বছর ধরে জানত। সে প্রত্নতাত্ত্বিক সেজে শুধু একটাই জিনিস খুঁজছিল, কাকটিয়াদের হীরকখনি। রাজ স্তব্ধ। তাহলে আমার দাদা? রজত ছিল মেধাবী ছেলে, ভাষা জানত, মানচিত্র পড়তে পারত, পুরনো লিপি বুঝত। কৃষ্ণেন্দু তাকে ব্যবহার করেছিল। আর সাজি? শুভেন্দু কাপা গলায় বললেন, সাজি আমার ভাইঝি হলেও সে ছিল অন্যরকম। ছোটবেলা থেকেই ঘুমের মধ্যে অদ্ভুত ভাষায় কথা বলত, পুরনো তেলেগু, কন্নড়, যা সে কোনোদিন শেখেনি। রাজের শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি বলতে চাইছেন? হ্যাঁ, কৃষ্ণেন্দু বিশ্বাস করত রুদ্রামা দেবীর রক্তের উত্তরাধিকার এখনও কোথাও আছে, আর সাজির জন্মের পর থেকেই সে নিশ্চিত হয়েছিল সেই উত্তরাধিকার তার ঘরেই এসেছে। রাজ চমকে উঠল। মানে সাজির মা রেণুকা ওবেরয় তার আসল মা ছিল না। রাজ নিঃশ্বাস বন্ধ করে শুনছে। সাজিকে দত্তক নেওয়া হয়েছিল ওয়ারাঙ্গলের এক অনাথ আশ্রম থেকে। তার গলায় পাওয়া গিয়েছিল এক পুরনো তাম্রলিপি। সেখানে খোদাই করা ছিল কাকুটিয়া রাজচিহ্ন। ঘর নিস্তব্ধ। সেই রাতেই রাজ রওনা দিল ওয়ারাঙ্গলের পথে। বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ। দূরে কালো হয়ে দাঁড়িয়ে আছে সেই প্রাসাদ, কাকুটিয়া মহল। ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মাটি কাঁপল। হলঘরে এখনও পড়ে আছে ভাঙা ঝাড়বাতির কাচ, দেওয়ালে রক্তের মতো দাগ, ধুলোয় টেনে নেওয়া কারোর শরীরের চিহ্ন যেন এখনও শুকিয়ে আছে। রাজ টর্চ জেলে উপরে উঠল। ঠিক তখনই ঢং ঢং ঢং, ধাতব দণ্ড মেঝে আঘাতের শব্দ। রাজের বুক শুকিয়ে গেল। বারান্দা পেরিয়ে সিংহাসন ঘরে ঢুকতেই সে থমকে দাঁড়াল। সিংহাসনে বসে আছে এক নারী। কালো চুল কোমর ছুঁয়েছে, চোখে নীল আগুন, মাথায় ভাঙা মুকুট, পরনে আধুনিক পোশাক, কিন্তু বসার ভঙ্গি রাজরানীর। সাজি? না, সাজির শরীরে অন্য কেউ। সে ধীরে মুখ তুলল। কে তুমি? রাজ কাঁপা গলায় বলল, আমি রাজ, রজতের ভাই, দাদাকে নিতে এসেছি। নারী হাসল। যে লোভে আসে সে ফেরে না। আমার দাদা কোথায়? সে ধীরে রাজদণ্ড তুলে জানলার দিকে দেখাল। নদীর জলে বিদ্যুৎ চমকাল, আর সেই আলোয় রাজ দেখল নিচের জলে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি, ডুবে যাওয়া সৈন্য, মাথা ফাটা রজত, চোখ ফাঁকা। রাজ চিৎকার করে পিছিয়ে গেল। সাজি উঠে দাঁড়াল। তোর দাদা মরেনি, মুক্তিও পায়নি। আমি তাকে নিয়ে যাব। পারবি? দণ্ড ঠুকতেই মেঝে ফেটে গেল। নিচে সিঁড়ি, অন্ধকারের দিকে নেমে গেছে। রাজ সাহস করে নামল। নিচে গুহা, চারদিকে নীল আলো, আর দেওয়াল জুড়ে অসংখ্য হীরক। মাঝখানে পাথরে বাঁধা রজত বেঁচে আছে, চোখ শুকনো, গলা ভাঙা। রাজ, পালা! ঠিক তখন পিছন থেকে শীতল কণ্ঠ, শেষ উত্তরাধিকারী না এলে দ্বার খুলত না। রাজ ঘুরে দেখল সাজি নয়, এবার সম্পূর্ণ রুদ্রামা দেবী, অগ্নিদৃষ্টি, তলোয়ার হাতে। তোমাদের বংশই সেই বিশ্বাসঘাতক যারা গুপ্তধনের মানচিত্র কৃষ্ণেন্দুকে দিয়েছিল। রাজ কেঁকে উঠল। মনে পড়ল বাবার পুরনো নথি, মনে পড়ল রজত কেন এসেছিল। রুদ্রামা দেবী বললেন, একজন লোভে এসেছে, একজন রক্তের টানে, আর তুমি বিচার দেখতে এসেছ। হঠাৎ গুহা কাঁপতে লাগল। নদীর জল ঢুকছে ভেতরে। রজত চিৎকার করল, রাজ, আমাকে ছেড়ে যা! রাজ দড়ি কাটল। রুদ্রামা দেবী প্রথমবার হাসলেন। লোভ নয়, ভালোবাসা। 1000 বছরে প্রথমবার। তিনি মুকুটের মধ্যখান থেকে সেই হরিদ্রা হীরক খুলে রাজের হাতে দিলেন। এটাকে নদীতে ফিরিয়ে দাও। রাজ দৌড়ে উঠে এলো। পেছনে গুহা ভাঙছে। সাজি অচেতন হয়ে পড়ে গেছে। রজত তাকে কাঁধে তুলেছে। 3 জনে বারান্দায় পৌঁছে শেষ মুহূর্তে লাফ দিল নদীতে। আর পিছনে ধস, পুরো প্রাসাদ নদীর বুকে ভেঙে পড়ল। রাজ জলে সেই হীরক ছুড়ে দিল। হীরক ডুবতেই নদী একবার নীল আলোয় জ্বলে উঠল। তারপর সব শান্ত। 6 মাস পর রজত বেঁচে ফিরেছে, কিন্তু সেই রাতের কথা খুব কমই বলে। সাজি সব মনে রাখেনি, শুধু মাঝে মাঝে ঘুমের মধ্যে বলে, দুর্গ রক্ষা করো। ওয়ারাঙ্গলে এখন নতুন সেতু হয়েছে, লোকজন যায় আসে, পুরনো প্রাসাদ নেই, কিন্তু বর্ষার রাতে যদি নদীর ওপর নীল আলো জ্বলে ওঠে, স্থানীয়রা আজও বলে মহারানী এখনও পাহারা দিচ্ছেন। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন।
পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি। আয়াঞ্চ অডিও ল্যাব সাহিত্য দীর্ঘজীবী হোক।